মিশন। তো আমরা আসবো ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশন, ক্যাবিনেট মিশন স্যার কত সালটা ছিল? 1946 ক্যাবিনেট মিশন, 1946। এটাই মেইন কোশ্চেন। ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে? 1946। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় 45 সেপ্টেম্বর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় কত সাল? 1945 2 সেপ্টেম্বর। মনে রাখবে সেপ্টেম্বর শেষ, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে ক্যাবিনেট মিশন যে ভারতে আছে তার আগে, আচ্ছা ক্যাবিনেট মিশন হঠাৎ করে তো ক্যাবিনেট মিশন আসবে না, নিশ্চয়ই কিছু কারণ আছে না ক্যাবিনেট মিশন হঠাৎ করে ভারতবর্ষে এসে যাবে। আরে যেমন ক্রিপস মিশন ভারতে আসার আগে বিহাইন্ড সিন একটা দেখলাম, তো ক্যাবিনেট মিশন আসার আগেও ভারতে একটা পিছনে সিন আছে। স্যার 1945 সাল, 1945 সরি 1945 সালের জুলাই, 1945 সালের জুলাই ব্রিটিশ গভর্নমেন্ট ওয়াজ চেঞ্জড। ব্রিটিশ গভর্নমেন্ট মানে ঠিক এরপরে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ এন্ড হবে, সেপ্টেম্বরে এন্ড হবে, জুলাইতে ব্রিটিশের গভর্নমেন্ট, ব্রিটিশ যে পার্লামেন্টে যে গভর্নমেন্ট বসেছিল সে গভর্নমেন্ট কি হলো না ওয়াজ এন্ডেড হয়ে গেছে, মানে পড়ে গেছে। আমাদের দেশে যেমন গভর্নমেন্ট পড়ে যায় সেরকম ব্রিটিশের যে গভর্নমেন্ট ছিল তখন উইনস্টন চার্চিল কোন গভর্নমেন্টের প্রধানমন্ত্রী ছিল না কনজারভেটিভ পার্টি। ওখানে দুটো পার্টি চলতো ব্রিটিশ পার্লামেন্টে, মানে পুরো ব্রিটেনে তখন একটা কনজারভেটিভ পার্টিস আর একটা হচ্ছে লেবার পার্টিস। তো কনজারভেটিভ পার্টিজের যে প্রধানমন্ত্রী ছিল চার্চিল, চার্চিল ওয়াজ গন, বোঝা গেছে স্যার? তো কনজারভেটিভ পার্টি তার জুলাই 1945-এ ব্রিটেনের যে সংসদ থেকে মানে ব্রিটিশ পার্লামেন্টে থেকে কনজারভেটিভ পার্টি চলে গেল। কনজারভেটিভ পার্টির প্রধানমন্ত্রী কে ছিল? উইনস্টন চার্চিল, আউট। তাহলে ইন করবে কে এবার? এটলি। লেবার পার্টি ঢুকেছে, তো ব্রিটিশ পার্লামেন্টে কে ঢুকে গেল? লেবার পার্টি। লেবার পার্টির প্রাইম মিনিস্টার কে হবে না ক্লিমেন্ট অ্যাটলি। ক্লিমেন্ট অ্যাটলি, ক্লিয়ার? এবার ক্লিমেন্ট অ্যাটলি যখনই ভারতে ঢুকে গেল, মানে তখন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ এন্ড হয়নি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এন্ড হয়নি, তার আগে ক্লিমেন্ট অ্যাটলি ভারতে অ্যাজ এ প্রেসিডেন্ট সরি প্রাইম মিনিস্টার হয়ে বিজনেস সংসদে বসে গেছে। এরপরে স্যার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এন্ডেড হচ্ছে কত সালে? 2 সেপ্টেম্বর 1945 সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এন্ড। সেকেন্ড ওয়ার্ল্ড যখন এন্ড হয়েছিল, এবার লেবার পার্টি যখন ব্রিটেনে আসে না সংসদে আসে কিছু তো চাই স্যার আমার, এবার দেখো যে কোনো পার্টি যখন আসে সে তার ভালো কাজ করতে শুরু করে, আর লেবার পার্টি যখন আসে ক্লিমেন্ট অ্যাটলি বলছে আরে আমি তো দেবো তোমাকে স্বাধীনতা, তো তোড়জোড় করো আমি তোমাকে। ক্লিমেন্ট অ্যাটলি মানে খুব তাড়াতাড়ি অ্যাজ সুন অ্যাজ পসিবল চেয়েছিল, ওয়ান্টেড, ক্লিমেন্ট অ্যাটলি ওয়ান্টেড টু ট্রান্সফার দ্য পাওয়ার টু ইন্ডিয়া অ্যাজ সুন অ্যাজ পসিবল। ক্লিমেন্ট অ্যাটলি কি করছিল না, আমি বলছি আমি তো ভালো সাজা অবশ্যই দরকার, কারণ আমি স্যার লেবার পার্টি এসেছি যখন, তার মানে যে পার্টি ছিল এতদিন ধরে একটা ডোমিনিয়ন স্ট্যাটাস উল্টোপাল্টা করে একে বোঝাচ্ছিল, আর আমরা বলেছিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা তোমাদেরকে স্বাধীনতা দেব। তারা এইটা কোথায় কারা বলে গেছিল? কনজারভেটিভ পার্টিসরা। কিন্তু লেবার পার্টি যদি আমি এটা শুনে নিই, এটা যদি শুনি, তাহলে ব্রিটেনে আমাদের একটা বিরাট ব্যাপার আসবে, নামডাক আসবে। তো সেই জন্যে ক্লিমেন্ট অ্যাটলি wanted to transfer the power to India as soon as possible. ক্লিমেন্ট অ্যাটলি ছিল তাড়াতাড়ি আমি আমাদের এই যে ইন্ডিয়ার যে পাওয়ারটা সেটা ট্রান্সফার করি। পাওয়ার মানে কি স্যার? স্বাধীনতা। তো পুরো স্বাধীনতা আমরা ট্রান্সফার করে দেবো, এটা ক্লিমেন্ট অ্যাটলি চাইছিল। আর যখন চাইছিল, আর এই চাওয়ার জন্যই হঠাৎ করে একটা 3 মেম্বার্স, এ গ্রুপ অফ 3 মেম্বার্স, একটা গ্রুপ 3 মেম্বার্সের একটা গ্রুপ সেন্ট টু ইন্ডিয়া পাঠানো হয়। এই 3 জন মেম্বারদের একটা গ্রুপ ইন্ডিয়াতে পাঠানো হয়। এই গ্রুপের যে 3 জন মেম্বার ছিল কে কে ছিল? ফার্স্ট মেম্বার ছিল স্যার পথিক লরেন্স, সেকেন্ড মেম্বার ছিল স্যার স্টাফোর্ড ক্রিপস, অ্যান্ড থার্ড মেম্বার ছিল এভি আলেকজান্ডার। আর এই 3টে মেম্বার এরা
স্যার ব্রিটেনের ক্যাবিনেট মিনিস্টার ছিল। They were cabinet minister in British Parliament. That is why it is called an cabinet mission. বোঝা গেছে স্যার, কারণ এরা ব্রিটিশ পার্লামেন্টের সব ক্যাবিনেট মিনিস্টার ছিল, এই তিনজনই। এই জন্য এই মিশনটার নাম হয় ক্যাবিনেট মিশন। ক্লিয়ার স্যার? বোঝা গেছে? বুঝতে পারছো স্যার? একটু হলেও বুঝতে পারছো তো? ওই একটু বুঝলেই স্যার মজা আসে। নেক্সট স্যার, এবার আসি স্যার, July 1945, British government was changed. British government changed হয়ে যায়। এই চেঞ্জড যে গভর্নমেন্ট, সেটা কে কে আছে না আমরা দেখবো স্যার, ব্রিটিশ গভর্নমেন্ট। এই ব্রিটিশ গভর্নমেন্ট দুটো জায়গায় আছে, চেঞ্জ হয়ে যায়। একটা কে ছিল? কনজারভেটিভ পার্টি। এই কনজারভেটিভ পার্টির প্রধানমন্ত্রী কে ছিল, সরি পিএম কে ছিলেন? প্রাইম মিনিস্টার উইনস্টন চার্চিল। আর এটা হচ্ছে লেবার পার্টি। এই লেবার পার্টি পিএম কে হবে? প্রাইম মিনিস্টার হবে কে? ক্লিমেন্ট অ্যাটলি। ATTLEE, ক্লিমেন্ট অ্যাটলি। বুঝতে পারছেন স্যার? তো প্রথম তো হচ্ছে ক্যাবিনেট মিশন 1946। তো ব্রিটিশ গভর্নমেন্ট ওয়াজ চেঞ্জড অন জুলাই 1945। এই ব্রিটিশ গভর্নমেন্টে এইটা হচ্ছে স্যার আউট, এটাকে আউট করে রাখো, মানে এরা আউট হচ্ছে আর এটা ইন, এটাকে ইন করে রাখো। তাহলে ব্রিটিশ গভর্নমেন্ট চেঞ্জ হচ্ছে জুলাই 1945, ব্রিটিশ গভর্নমেন্ট ওয়াজ চেঞ্জড। কনজারভেটিভ পার্টি কে ঢুকছে না? উইনস্টন চার্চিল। অ্যান্ড এখানে লেবার পার্টি ছিল স্যার, লেবার পার্টির পিএম হচ্ছেন কে? ক্লিমেন্ট অ্যাটলি। তার মানে ক্লিমেন্ট অ্যাটলি সদ্যভাত দক্ষিণ মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার আগেই প্রধানমন্ত্রী হয়ে যায় ব্রিটেন। বুঝা গেছে? নেক্সট স্যার, হয়ে গেছে কমপ্লিট। ক্লিমেন্ট অ্যাটলি নেক্সট পার্টে করবো। ক্লিমেন্ট অ্যাটলি কি চেয়েছিল না, যখনই হয়ে যায় প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পর স্যার খুব তাড়াতাড়ি চেয়েছিল যে ভারতকে ট্রান্সফার করে দেবো, কি পাওয়ার ট্রান্সফার করে দেবো। তো ক্লিমেন্ট অ্যাটলি wanted to transfer the power to India as soon as possible. তাহলে ক্লিমেন্ট অ্যাটলি কি করছিল না, খুব তাড়াতাড়ি চেয়েছিল যে আমরা, ক্লিমেন্ট অ্যাটলি ওয়ান্টেড টু ট্রান্সফার দ্য পাওয়ার টু ইন্ডিয়া অ্যাজ সুন অ্যাজ পসিবল। সে চাইছিল যে আমি খুব তাড়াতাড়ি ইন্ডিয়াকে কি করে দেবো না, পাওয়ার ট্রান্সফার করে দেবো। আর এই পাওয়ার ট্রান্সফার করতে গেলে স্যার আমাকে কিছু ডেলিগেটস পাঠাতে হবে, কোথায় না ইন্ডিয়াতে। তো এ গ্রুপ অফ থ্রি মেম্বার্স was sent to India. একটা তিনজনের গ্রুপের মেম্বারকে সেন্ড করা হয়েছিল কোথায়? ইন্ডিয়াতে। কার দ্বারা? অ্যাটলি পাঠিয়েছিল। অ্যাটলি এ গ্রুপ অফ 3 মেম্বার্স ওয়াজ সেন্ট টু ইন্ডিয়া। ইন্ডিয়াতে 3 মেম্বারের একটা গ্রুপকে পাঠিয়েছিল। এই 3 জন মেম্বারের নাম কি স্যার? 1 নাম্বার, আমরা একটু ছবি আঁকবো। এটার নাম কি স্যার? পথিক লরেন্স। আর একজন মেম্বার, এর নাম কি? এর নাম স্যার স্টাফোর্ড ক্রিপস। এন্ড আর একজন মেম্বার, এর নাম কি? এভি আলেকজান্ডার। স্যার বড় বোঝা গেছে?
তো এই তিনজন গ্রুপকে পাঠিয়েছিল স্যার হেডলি, একটা তিনজনের একটা গ্রুপ পাঠিয়েছিল। ফার্স্ট মেম্বার প্রতীক লরেন্স, সেকেন্ড মেম্বার স্ট্যাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার। স্যার এই তিনজন কে ছিল? They were all of them, লিখে রাখো, all of them were cabinet ministers in কোথায়? ব্রিটিশ পার্লামেন্ট। ব্রিটিশ পার্লামেন্টের ক্যাবিনেট মিনিস্টার ছিল। দ্যাট ইজ ওয়াই it is called cabinet mission. ভালো করে বোঝো স্যার। all of them were cabinet ministers in British Parliament. That is why it is called cabinet minister. কারণ এই তিনজনই না ব্রিটিশ পার্লামেন্টের ক্যাবিনেট মিনিস্টার ছিলেন। প্রতীক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস এন্ড এভি আলেকজান্ডার। এই জন্য এই তিনটে ব্যক্তি ক্যাবিনেট মিনিস্টার থাকার জন্য ব্রিটিশ যে প্রধানমন্ত্রীর যে ক্যাবিনেট আসে না, সেই ক্যাবিনেটে তিনজন মন্ত্রী ছিলেন। এই জন্য এদেরকে বলা হয়, এই পুরো টিমটাকে বলা হয় ক্যাবিনেট মিশন। এই মিশনটাকে বলা হয় ক্যাবিনেট মিশন। এই মিশনে প্রতীক লরেন্স কে ছিলেন? প্রতীক লরেন্স অ্যাকচুয়ালি কোথায় ছিলেন? প্রতীক লরেন্স ছিল দ্য সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া। প্রতীক লরেন্স কে ছিলেন? এনার কাজ কি ছিল? দ্য সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া। তো ব্রিটিশ পার্লামেন্টেরই একজন ক্যাবিনেট মিনিস্টারকে নিয়োগ করা হতো না, দ্য সেক্রেটারি অফ স্টেট কে। তার মানে ইনি তো ব্রিটিশ পার্লামেন্টের একজন ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, আর ওই ক্যাবিনেট মিনিস্টারকেই দ্য সেক্রেটারি অফ স্টেট করা হতো। তো ইনি কে ছিলেন? আমাদের ইন্ডিয়ার দ্য সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া কোথায় বসে থাকতো? ব্রিটেনে। সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া কোথায় বসে থাকতো? ব্রিটেনে। কোশ্চিন হচ্ছে দ্য সেক্রেটারি অফ স্টেট এটা কোন আইনের মাধ্যমে এসেছিল আমাদের দেশে? এটা কোশ্চিন আছে, কোশ্চিন দেবে, ঠিক আছে? নেক্সট কোশ্চিনে অ্যান্সার দিয়ে দেবে। কোথায় দেবে স্যার? কমেন্ট বক্সে কমেন্ট করো, অ্যান্সার দাও। অ্যান্সার নেই, সব বোদা হয়ে বসে আছে। স্ট্যাফোর্ড ক্রিপস। স্যার স্ট্যাফোর্ড ক্রিপস কে ছিলেন? স্ট্যাফোর্ড ক্রিপস ছিল আমরা যে বোর্ড অফ ট্রেড ছিল না, তার প্রেসিডেন্ট। স্ট্যাফোর্ড ক্রিপস ছিলেন বোর্ড অফ ট্রেডের প্রেসিডেন্ট, ঠিক আছে? আর ইনি একজন এমনি জাস্ট ক্যাবিনেট মিনিস্টার ছিলেন। তাহলে ইনি স্যার এর মধ্যেও স্যার হেড কে ছিল? প্রতীক লরেন্স। স্যার প্রতীক লরেন্স ইনি হেড ছিলেন। গান্ধীজির যে ছবি দেখো না স্যার, এই সব নোটসে, আমাদের ইন্ডিয়ার যে নোটসগুলো আছে, এই নোটসে যে ছবিটা গান্ধীজির আছে, এই স্যার ক্যাবিনেট মিশন যখন ভারতে ছিল, প্রতীক লরেন্স গান্ধীজিকে স্যার বলেছিলেন, স্যার একটা পিকচার চাই, আই ওয়ান্ট এ পিকচার। পিকচার, ওই পিকচারটায় গান্ধীজির স্যার পুরো নোটে আজ পর্যন্ত দেখা যায়, ঠিক আছে? এই প্রতীক লরেন্সের সাথে এই পিকচারটা ছিল, শুধু লরেন্সকে কেটে দেওয়া হয়েছে, পিকচারটাকে তুলে নেওয়া হয়েছে। বোঝা গেছে? প্রতীক লরেন্স আর গান্ধীজি একসঙ্গে দাঁড়িয়ে একটা পিকচার তোলে। এই পিকচারটাই আজকে যে টাকা, ইন্ডিয়ান যে মানি আছে, সেই মানিতে দেখতে পাও। ওখানে প্রতীক লরেন্সকে আউট করে দেওয়া হয়েছে, শুধু গান্ধীজিকে রাখা হয়েছে। সেম জিনিস স্যার পরে দেখাবো আমি। নেক্সট আমরা তাহলে দেখলাম স্যার, এখানে বুঝতে পেরেছো স্যার? এটা ছিল তার মানে। এবার আমরা আসবো, আমরা নোটসই করছি, গল্পও শুনছি, নোটসও করছো, দ্যাট ইজ পড়া। স্যার নোটসটা মাথায় থাকবে, কিন্তু গল্পই মাথায় বসে যাবে, ওটাই বেস্ট। কিছুই নেই স্যার, পুরো পড়াশোনা ভাবলেই একটু কষ্ট হয় স্যার। তুমি পড়াশোনাকে বলো না গল্প বলে, গল্পের বইয়ে তো পড়ি, কষ্ট হয়? গল্পের বই পড়ি, একটা ঘটনা পড়ি, তো কষ্ট হয় কি কোনোদিন স্যার? জীবনে হয় না। তুমি পড়াশোনাটাকে পড়াশোনা ভাবো বলেই স্যার কষ্ট। তুমি ভাবো না স্যার, এটা আমি আজকে গেলাম স্যারের কাছে, স্যার একটা গল্প বললো, কোথায়? আমাদের ভবিষ্যতের গল্প বললো। ভবিষ্যৎ না অতীতের গল্প? অতীতের গল্প বললো স্যার। তো অতীতের একটা গল্প, যে আমরা যে হনুমান টুনমান ছিলাম,
সে হনুমান কেমন কিরম করে লাফাচ্ছিলাম ব্রিটেন থেকে আমরা ইন্ডিয়ায় কেমন করে এসেছিলাম, আবার ইন্ডিয়াতে আবার ওই সাউথ ইস্ট এশিয়াতে যে হনুমানগুলো ছিল সেই হনুমানগুলো কিভাবে এদিক ওদিক ঝপকাচ্ছিল, সেই গল্পগুলোই আমরা পড়ছি স্যার, কিছুই নাই। নেক্সট আমরা দেখবো স্যার, তার মানে ক্রিপস ক্যাবিনেট মিশন came to India on 24 March 1946 স্যার, তার মানে ক্যাবিনেট মিশন এবার ভারতে আসবে, ভারতে এসে গেল। প্রথম তো আমরা সব প্রতীক লরেন্স 3টে ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, তাদের সম্বন্ধে আমরা বলে দিলাম। নেক্সট এই পার্টে আসছি যে ক্যাবিনেট মিশন কেম টু ইন্ডিয়া অ্যান্ড অন 24 মার্চ 19, তাহলে ক্যাবিনেট মিশন কোন ডেটে ভারতে আসে? প্রথম তো ডেটটাও পরীক্ষায় আসে 24 মার্চ, আর স্যার কত সাল? 1946। এর সাথে কিছু রিলেট করতে পারো? দেখো ক্রিপস মিশন কত সালে এসেছিল? 1942 মার্চ, ক্যাবিনেট মিশন মার্চ 1946। এবার ক্যাবিনেট তো এসে গেল স্যার, ক্যাবিনেট মিশন ভারতে এসে গেল, আচ্ছা ভারতবর্ষে ঢুকে গেল, প্লেন এলো, প্লেন কোথায় এলো? ল্যান্ড করলো। কোথায় ল্যান্ড করলো আমি জানি না স্যার। এই যে ল্যান্ড করার পর 3 জন বেরোলো প্লেন থেকে, আস্তে আস্তে নামছে, তুমি বুঝতে পারছো, ঠিক আছে? এই যে নামার পর প্রথম স্যার দেখা করবে কার? ইন্ডিয়ানসের সাথে। কার সাথে দেখা করবে? আমার সাথে, তোমার সাথে দেখা করবে না, আমরা তখন তো ছিলাম না, আমাদের সেই দাদুর 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 করে করে যা হয় সে তারা ছিল। তো এই তাদের সঙ্গে তো দেখা করবে না, করবে কার সাথে? ন্যাশনাল কংগ্রেস আর মুসলিম লীগের সাথে, দুজনের সাথে গেল। এবার দুজনকে ডাকলো স্যার, ন্যাশনাল কংগ্রেসের কাছে, গান্ধীজির কাছে গেল, বলা একটু আসুন কথা আছে, ডিসকাশন করব। আবার স্যার মুসলিম লীগের কেউ বললো আসুন আপনারা, মোহাম্মদ আলী জিন্না আছে, একটু ডিসকাশন করব। তো দুজনের সঙ্গে 3 উইকস ধরে ডিসকাশন চলে। The discussion continued in 3 weeks, but no result. কারণ ন্যাশনাল কংগ্রেসের একটা ডিমান্ড ছিল যে there was no partition of United India. United India কোনো পার্সন, they did not like the partition of United India. কংগ্রেস কি করছে যে ইউনাইটেড ইন্ডিয়ার পার্টিশন স্যার আমি চাই না, I did not want. তো মুসলিম লীগের কাছে স্যার আবার গেল, কারণ পার্টিশন তো আমি চাই না, এবার তুমি যা বলছো স্যার, আমি পার্টিশন সম্বন্ধে কিছু শুনতে চাই না, তারপরে তা বলবে। আর মুসলিম লীগের কাছে গেছে, মুসলিম লীগ কি বলছে? স্যার আমার ডিমান্ড পাকিস্তান দিয়ে দাও, আমি পুরো খুশ হয়ে যাবো, মজা এসে স্যার। তো এই দুজনকে 3 উইকস ধরে বোঝাতে যাচ্ছিল যে আমরা যেই প্রস্তাবটা নিয়ে এসেছি ক্যাবিনেট মিশন থ্রু ভারতকে পাওয়ার ট্রান্সফার করতে, আর পাওয়ারটা কিভাবে ট্রান্সফার করব সেটা তোমরা দুজনে আসো আমাদের সাথে মিটিং করো, মিটিং করে দুজনের গোল আলাদা, ন্যাশনাল কংগ্রেসের গোল আলাদা, ইউনাইটেড নেশন, ইউনাইটেড ইন্ডিয়া, আর মুসলিম লীগের গোল আলাদা, পাকিস্তান। তো এই দুজনকে স্যার এক জায়গায় জড়ো করতে পারা যাচ্ছিল না। যদি দুজনে এক হয়ে যেত তাহলে নো প্রবলেম, ব্রিটিশরা স্যার এই দেশে পাওয়ার ট্রান্সফার করে দিত, পার্টিশন হতো না। মিডিলে পয়েন্টটা কোথায়? পয়েন্ট টু বি নোটেড, পার্টিশন। বোঝো ব্যাপারটা, বোঝো। ব্রিটিশরা কোনোদিন চায়নি স্যার ইন্ডিয়াকে পার্টিশন করতে। যদি ইতিহাস পড়ো, ইতিহাস একবার ভেতরে ঢুকে পড়ো, ব্রিটিশরা কোনোদিনও চায়নি স্যার ইন্ডিয়ার পার্টিশন হয়ে যাক। ক্লিমেন্ট এন্টলি যথেষ্ট ভালো লোক ছিল, মাউন্ট ব্যাটেনও যথেষ্ট ঠিকঠাক, কিন্তু কোনোদিন চায়নি ইন্ডিয়ার পার্টিশন হোক। ওরা চাইছিল, ওরা অনেক করে চাইছিল স্যার, ভদ্রলোক ছিল স্যার, জেন্টলম্যান। ইংলিশরা কি হয়? জেন্টলম্যান না, ওরা দিমাগ ঠিকঠাক দিমাগ। স্যার প্রবলেম কোথায় হচ্ছে স্যার? অর্ধশিক্ষিত অর্ধনগ্ন দেশে স্যার প্রবলেম এটাই যে আমরা নিজেরা নিজেদের ক্ষতি করে গেছি। আবার জোগাড় নেই তো চিন্তা কোথা থেকে আসবে স্যার? ব্যাপারটা বোঝা গেছে? তো ব্যাপারটা এটা কি না, মুসলিম লীগ তাদের একটা ডিমান্ড ছিল স্যার আমরা পাকিস্তান নিয়ে নেবো, আর ইন্ডিয়া কংগ্রেস বলছিল স্যার আমরা কিছু চাই না, আমাদের ইউনাইটেড ইন্ডিয়া চাই, আমরা যেমন আছি তেমন। তো এইটা তো ঠিক ছিল,
কিন্তু মুসলিম লীগের জায়গায় যে পাকিস্তান প্রস্তাব এইটা এসে সিঁধ কাটলো, প্রবলেমটা এখানে গেল। আর দেখা গেছে স্যার পুরো আমরা আনডিভাইডেড ইন্ডিয়া যেটা ছিল সেই ইন্ডিয়াতে স্যার এই হিন্দু মেজরিটিস আর মুসলিম মেজরিটি অনেক জায়গা ছিল, যেখানে প্রিন্সলি স্টেট ছিল, যেখানে প্রভিন্সগুলো ছিল, প্রবলেমস হচ্ছিল এখানে। তো এই জায়গা থেকে ক্যাবিনেট মিশন এসে গেল। ক্যাবিনেট মিশন এ কাছে দুটো জায়গা ছিল স্যার। ক্যাবিনেট মিশনকে আমরা একটু পয়েন্ট করে করে সাজাবো, তাহলে বুঝতে সুবিধা হবে। ফার্স্ট পয়েন্টে তুমি লেখো কিন্তু ক্যাবিনেট মিশনের কাছে এমটা কি ছিল, মানে ক্যাবিনেট মিশনের এমটা কি ছিল, লক্ষ্য কি ছিল, ঠিক আছে? তো ক্যাবিনেট মিশনের তুমি এম বলো, ঠিক আছে? ক্যাবিনেট মিশনের এম তুমি লেখো। এই ক্যাবিনেট মিশনের লক্ষ্য কি ছিল, ঠিক আছে? ক্যাবিনেট মিশনের লক্ষ্য ছিল, 1 নম্বর লক্ষ্য ছিল স্যার ক্যাবিনেট মিশনের যে নিউ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফরমেশন। ক্যাবিনেট মিশন তো ওইটা করতেই এসেছিল না। ক্যাবিনেট মিশন কেন এসেছিল? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করে, গণপরিষদ তৈরি করবে। সে তো এরকম করে বলে চলে গেল, কিন্তু এর এসেছিল কারণ ভারতকে স্বাধীনতা দিতে গেলে তার প্রথম তো গণপরিষদ তৈরি করতে হবে। তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফরমেশন, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফরমেশন। তাহলে প্রথম তো হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফরমেশন, এটা হচ্ছে এম ছিল, লক্ষ্য। আর একটা হচ্ছে না তোমাকে একটা একটা কি গঠন করার জন্য ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করার একটা প্রোগ্রাম ছিল। একটা ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে টেম্পোরারি, অন্তর্বর্তীকালীন সরকার। আর এটা ছিল কি ইন্টারিম গভর্নমেন্ট ফরমেশন। এই দুটো ছিল এম, লক্ষ্য। মানে এরা ইন্ডিয়াতে আসার এদের লক্ষ্য দুটো ভিশন নিয়ে এসেছিল না। ভিশনটা একটা ছিল যে আমি যদি ইন্ডিয়াকে স্বাধীনতা ক্লিমেন্টলি বলে পাঠিয়েছিল যে ক্যাবিনেট মিশন আমি তোমাকে পাঠাচ্ছি কারণ আমরা পাওয়ার ট্রান্সফার করতে চাই। আর পাওয়ার ট্রান্সফার করতে গেলে প্রথমে আগে হুট করে তো পাওয়ার ট্রান্সফার করা যায়নি স্যার, এরকম হাতে দিয়ে দিলাম পাওয়ার তুমি নিয়ে নিলে। তাহলে তোমাকে আগে সাজিয়ে গুছিয়ে দিতে হবে। সেই সাজিয়ে গুছিয়ে আগে দেখো যে এরা কি চাইছে, তার কারণ এইখানে তখন দাঙ্গা বিদ্বেষ আস্তে আস্তে শুরু হচ্ছে। কেন? মুসলিম আর হিন্দুজ মধ্যে প্রবলেমস। ভেতরে কে ছিল? বিভিন্ন যে জমিদার আর প্রিন্সলি স্টেটগুলো ছিল না স্যার, বদমাইশের ধাড়ি ছিল। এবার ব্যাপারটা হচ্ছে এদের লক্ষ্য ছিল স্যার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি একটা তৈরি করে দেবো, যেন যে দেশটাকে আমরা আজাদ করব, যে দেশটাকে আমরা স্বাধীনতা দেব, সেই দেশটা প্রথম তো একটা যে রুলসে চলবে সেই রুলসটা তৈরি করব। তৈরি করার জন্য একটা অ্যাসেম্বলি তৈরি করে দিয়ে আসবো মেম্বার্স দিয়ে। আর একটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট ফরমেশন করব, একটা এখন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করব, কারণ আমরা তো পাওয়ার ট্রান্সফার করে দেবো, আর হুট করে এরা এক্ষুনি প্রধানমন্ত্রী নিতে পারবে না। আমি বললাম স্যার পাওয়ার ট্রান্সফার করছি 15ই আগস্ট 1947-এ, 1947 সালে 15ই আগস্ট 1947-এ পাওয়ার ট্রান্সফার করছি। স্যার আমাদের প্রজাতান্ত্রিক দিবস কোনটি? রিপাবলিক ডে। 26শে জানুয়ারি কোন দিনটিকে শুরু করা হয়? 1950 সাল। তাহলে স্যার 1947 সালে 15ই আগস্ট পাওয়ার অলরেডি ট্রান্সফার করে দিয়ে চলে গেছে। 1950 সাল 26শে জানুয়ারি পর্যন্ত আমরা স্যার দেশ চলছিল তো, কে চালাচ্ছিল? কোন রুলস চলছিল? এই সময় আমাদের দেশে কোন আইন চলছিল জানো? ইতিহাস এতদিন তো পড়েছো স্যার, জেনেছো কোনোদিন? কোনোদিন মনে হয়নি স্যার এই সময় কোন আইন আমাদের দেশে লাগু ছিল? একটা দেশ আইনেতেই চলে না। 1935 অ্যাক্ট, ইন্ডিয়ান অ্যাক্ট, এটা স্যার পরীক্ষায় আসবে, এটা বড় বড় পরীক্ষা আসবে, ভালো করে বোঝো যে স্যার 1947 সালে 15ই আগস্ট থেকে 26শে জানুয়ারি 1950 সাল 26শে জানুয়ারি কি থেকে প্রথম এই সংবিধান লাগু হয়। আমরা যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করি, সংবিধান তৈরি করি, সেখান থেকে শুরু হয়। কিন্তু দেশ তো স্বাধীন হয়ে গেছে 15ই আগস্ট 1947 সাল। এই 47 থেকে 50 পর্যন্ত সংবিধান লাগু হওয়ার আগে পর্যন্ত একটা কি হবে, কি অ্যাক্ট আমাদের দেশে চালু ছিল, যেই অ্যাক্টের মাধ্যমে দেশ চলছিল। তখনও তো দেশে কিছু না কিছু চলতে হবে, একটা তো নিয়মতান্ত্রিক। কোনো দেশ, কোনো গভর্নমেন্ট স্যার উইদাউট নিয়মে চলতে পারে না। আর বোঝা গেছে? তোমার সংসারও চলতে পারে না। তোমার ফ্যামিলিতে কেউ হেড আছে না, তার একটা রুলস আছে, সেই রুলস আর রেগুলেশনের আওতায় তুমি থাকো। তুমি বলো স্যার আমি কারো রুলস মানবো না, তো সেও বলছে আমিও তো রুলস মানবো না, তো কে কার কথা শুনবে? সংসার আউট। তো প্রবলেমসটা এটাই। তো সেখানে যখন এই রকম রুলস চলছিল, ওই সময় যে একটা আমাদের দেশে লাগু ছিল তার নাম 1935 ইন্ডিয়ান্স অ্যাক্ট।
1935 যে ইন্ডিয়ান অ্যাক্টটা আমাদের এসেছিল সেটা লাগু ছিল। নেক্সট চলো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফরমেশন আর ইন্টারিম গভর্নমেন্ট, যে ইন্টারিম গভর্নমেন্ট যে ফরমেশন হয়েছে এই দুটো এদের এম ছিল, লক্ষ্য ছিল, কিন্তু এতে নিজেরাই গুলিয়ে যায়। এদের লক্ষ্য ছিল এটা। এরপরে আসবো এদের লক্ষ্যের পর এরা কাকে ডেকেছিল স্যার? ডিসকাশনের জন্য। পয়েন্ট একটা করো, ডিসকাশন। দেখো এই পয়েন্টগুলোকে তৈরি করা হয়েছে, মানে তার মানে এদের লক্ষ্য তুমি বুঝে গেলে স্যার এরা ক্যাবিনেট মিশন কেন এসেছিল। এবার এদের ডিসকাশনটা কি? এই ডিসকাশন কার সাথে করবে? কংগ্রেস। তাহলে যখন ক্যাবিনেট মিশন এরা ডিসকাস করবে, ডিসকাশন করবে কার সাথে? প্রথম হচ্ছে ন্যাশনাল কংগ্রেস, ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে ডিসকাশন করবে। আর একটা কার সাথে করবে? মুসলিম লীগ। ন্যাশনাল কংগ্রেসের কাছে অ্যাকচুয়ালি কি কি ছিল? তারা পার্টিশন চাইছিল না। ন্যাশনাল কংগ্রেস দে did not wanted to partitions of United India. They did not wanted to partition of United India. তারা ইউনাইটেড ইন্ডিয়ার পার্টিশন চাইছিল না। কংগ্রেসের কাছে একটাই গিয়ে প্রস্তাব যখন বলে, কংগ্রেসকে ডেকলো যে ডিসকাশন করবো, চলে আসো। কংগ্রেস শুধু একটাই কথা বলছে, স্যার আমরা যাই পারে করো, আমরা পার্টিশন চাই না। মুসলিম লীগের কাছে মুসলিম লীগের ডিমান্ড একটাই রেখেছিল। স্যার মুসলিম লীগের কাছে কি ডিমান্ড ছিল? না, মুসলিম লীগের ডিমান্ড ছিল একটাই, দ্যাট ইজ পাকিস্তান। তো আমার কিছু দরকার নেই, আমার শুধু পাকিস্তান দরকার। তাহলে প্রবলেমটা হচ্ছে দুজনে মধ্যস্থতা হচ্ছে না, না দুজনের মধ্যস্থতা একই জায়গায় পয়েন্টে আসছে না। কারণ ও বলছে ইউনাইটেড ইন্ডিয়া, এ বলছে স্যার পাকিস্তান। তার মানে পাকিস্তানের কথা যদি শুনি তাহলে দেশকে ভাগ করতে হবে, আর ইউনাইটেড ইন্ডিয়ার কথা শুনলে তাহলে দেশকে এক জায়গায় জড়ো করতে হবে, তো ভাগ তো করা যাবে না। তো এই ডিসকাশন চলছিল, এটা চলছিল 3 উইকস। এই ডিসকাশনটা চলছিল কন্টিনিউড 3 উইকস। 3 উইকস ধরে, 3 সপ্তাহ ধরে এই ডিসকাশন চলছিল। and after that স্যার নো রেজাল্ট, কোনো রেজাল্ট আসেনি। ঠিক আছে, তার মানে স্যার এই ডিসকাশন চলছিল 3 উইকস ধরে এবং কোনো রেজাল্ট আসেনি। আর রেজাল্ট না আসার কারণ তখন স্যার ক্যাবিনেট মিশন বিরক্ত হয়ে যায়, বলে দেখার দরকার নেই। আমি দুটো স্যার প্রপোজাল বলে দিচ্ছি স্যার, আমি দুটো প্রস্তাবনা রাখি। তাহলে ডিসকাশন তো হলো, বুঝতে পেরেছো যে ন্যাশনাল কংগ্রেস আর মুসলিম লীগের সঙ্গে 3 উইক ধরে যে ডিসকাশন চলছিল যে আমরা নো রেজাল্ট, এখানে কোনো রেজাল্ট আসছে না, দরকার নেই, তোরা যা ইচ্ছা কর, নিজের মতো করে থাক। আমি একটা প্রস্তাব নিয়ে আসতেছি দুটো। এই প্রস্তাবটা কি ছিল? দ্য প্রপোজাল অফ, এবার দেখো, দ্য প্রপোজাল অফ ক্যাবিনেট মিশন। প্রপোজাল অফ ক্যাবিনেট মিশন যদি দেখি তাহলে এখানে দুটো প্রপোজাল দেখতে পাবো। এখানে দিয়েছিল, একটা হচ্ছে ইউনাইটেড ইন্ডিয়া প্রপোজাল প্রথম ছিল, বুঝে গেছে যে ইউনাইটেড ইন্ডিয়ার কথা কে বলছিল? ন্যাশনাল কংগ্রেস। আর মুসলিম লীগের থেকে ন্যাশনাল কংগ্রেসের পাওয়ার তখন বেশি ছিল। তো ব্যাপারটা হচ্ছে প্রথম হচ্ছে কি না, প্রপোজাল দিল যে প্রথম হচ্ছে ইউনাইটেড ইন্ডিয়া। তার মানে ইউনাইটেড ইন্ডিয়া তৈরি করা হবে। আমি ইউনাইটেড ইন্ডিয়া, ঠিক আছে, আমার প্রপোজাল আছে যে আমি দেশকে ভাগ করব না, নো প্রবলেম, দেশকে ভাগ করবো না বলে দিল। দ্বিতীয় নাম্বার বলছে যে নো সেপারেট ইলেকটোরেট। সেপারেট ইলেকটোরেট চলছিল না মুসলিমদের, যে আলাদা করে ইলেকশন হবে মুসলিম আর হিন্দুদের মধ্যে, সেই এখানে এই প্রস্তাবটাকে খারিজ করে দেয়। নো সেপারেট ইলেকটোরেট, নো সেপারেট ইলেকটোরেট, এখানে আলাদা কোনো, তার মানে যদি ইউনাইটেড ইন্ডিয়া হয় তাহলে কোনো সেপারেট ইলেকশনের কোনো দরকার নেই, এটা প্রস্তাব ছিল। তার মানে এখানে এই প্রস্তাব থেকে, এটা ক্যাবিনেট মিশনের প্রস্তাব ছিল, প্রপোজাল। ক্যাবিনেট মিশনের এই প্রস্তাবে কার প্রপোজাল ব্যর্থ হয়ে যায় বলতো? মুসলিম লীগ।
তো এখানে মুসলিম লীগের প্রস্তাব পুরোপুরিভাবে খারিজ হয়ে যায়। তার কারণ দেখতে পাচ্ছে যে মুসলিম লীগ তখন চটে যায়। আরে আসল কথা হচ্ছে আমার কাছে স্যার ইউনাইটেড ইন্ডিয়া আমার দরকার ছিল না, আমরা পাকিস্তান দরকার, আর তুমি প্রস্তাব রাখছো স্যার ইউনাইটেড ইন্ডিয়া আর নো সেপারেট ইলেকশন। সেপারেট ইলেকশনই তো একটা একটা এটাকে ভাগ করতো, পাকিস্তান ইন্ডিয়াকে ভাগ করতো। তো যেহেতু নো সেপারেট ইলেকশন করছো, তাহলে মুসলিম লীগের এখানে মুসলিম লীগের যে প্রপোজাল সেটা পুরোপুরিভাবে ব্যর্থ হয়ে যায়। ব্যাপারটা বোঝা গেছে? এরপরে একটা আসবো, তার মানে ভালো করে শোনো পয়েন্টটা। ফার্স্ট ক্যাবিনেট মিশন 1946, 24শে মার্চ ক্যাবিনেট মিশন ভারতে আসে। ক্যাবিনেট মিশনকে ভারতে কে পাঠায়? স্যার ক্লিমেন্ট এন্টলি, তখনকার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন। এই ক্লিমেন্ট এন্টলি খুব চেয়েছিল, কেন চেয়েছিল স্যার ক্যাবিনেট মিশনকে ভারত, যে আমি পাওয়ার ট্রান্সফার করতে চাই অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো সেই জন্য ক্যাবিনেট মিশনকে পাঠায়, যে ক্যাবিনেট মিশনকে এটা বলা হয় যে পাওয়ার ট্রান্সফার করার আগে ভারতবর্ষ কি অবস্থায় আছে এদের দুটো পার্টিসকে ডেকে আগে ডিসকাশন করে আসো কি চাইছে। তো এরা এই জন্য ভারতে আসে। ভারতে এসে এদের মেন লক্ষ্য কি ছিল স্যার? দুটো। প্রথম তো হচ্ছে আমরা যদি স্বাধীনতা দিই তাহলে আমাকে গণপরিষদ তৈরি করে দিতে হবে, যে একটা সংবিধান সভা তৈরি করতে হবে। আর একটা কি না, প্রথম তো গণেশ পরিষদ, আর একটা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করে দিয়ে যাব, যে আপাতত স্বাধীনতা ট্রান্সফার করার পর এরা যতক্ষণ না এরা এই আমাদের দেশের সংবিধান লাগু হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটা সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এই দেশটাকে শাসন করবে। তো এই রকমের দুটো এম ছিল, নিয়ে আসে। তো দেখলো যে মুসলিম লীগ আর ন্যাশনাল কংগ্রেসের মধ্যে যখন ডিসকাশন শুরু করলো, তো ডিসকাশনে মুসলিম লীগের কাছে মেন ডিমান্ড ছিল পাকিস্তান, আর ন্যাশনাল কংগ্রেসের ডিমান্ড ছিল ইউনাইটেড ইন্ডিয়া। তো দুটো ডিমান্ড একসঙ্গে অ্যাডজাস্ট হচ্ছিল না। এই ডিসকাশনটা 3 উইকস ধরে চলছিল। আফটার দ্যাট এই ডিসকাশন খতম। আর তখন প্রপোজাল রাখে কে, প্রস্তাবনা রাখে ক্যাবিনেট মিশন। দুটো প্রস্তাব দেয়, একটা বলছে আমরা ইউনাইটেড ইন্ডিয়াই তৈরি করবো, আমরা ভাঙবো না। আর দ্বিতীয় বলছে নো সেপারেট ইলেক্টোরেট, আমরা সেপারেট ইলেকশনও করবো না। এটা ছিল। তো এটা শোনার পর স্যার মুসলিম লীগ চটে যায়, প্রবলেমস হয়। মুসলিম লীগ বলছে আমার তো সব প্রপোজাল ব্যর্থ হয়ে যায়। তার মানে আমরা এখানে কি আনবো না, মুসলিম লীগের যখন প্রপোজাল ব্যর্থ হয়ে যায় তখন আমরা এটা চাইবো স্যার যে চীনা তখন খুব মানে ক্যাবিনেট মিশনের সাথে সেভাবে আলোচনা আর বুঝতে চাচ্ছে না। তো যখন আলোচনাই হচ্ছে না কোনো জিনিসে, তাহলে আসবে কি করে কোনো জিনিস? তখন কি করে, তো ক্যাবিনেট মিশন তার কনসেপ্ট আবার চেঞ্জ করে, যে মুসলিম লীগ আসছেই না পুরোটাই, যে পাকিস্তান ছাড়া সে কিছুই শুনছে না। তো সেখানে ক্যাবিনেট মিশন তার জিনিস চেঞ্জ করে, তার কিছু কনসেপ্ট চেঞ্জ করে দেয়। এই যে কনসেপ্টে চেঞ্জ করে সেটাকে বলা হয় রেকমেন্ডেশন। এরপরে রেকমেন্ডেশন করে কিছু, যে আমি স্যার 3টে জিনিস রেকমেন্ড করব। এই 3টে জিনিস রেকমেন্ড যা হবে সেটাকে তোমাকে শুনতে হবে। যখন বুঝতে পারছি যে এরা পুরো কেউ কারো সঙ্গে মানে একমত হচ্ছে না, মুসলিম লীগও তার মতো করে মত হচ্ছে না, ন্যাশনাল কংগ্রেস ইউনাইটেড ইন্ডিয়া চাইছে, তো প্রবলেমস এই জায়গা থেকে উঠে আসে। তখন 3 রিকমেন্ড করে। তো এখানে লেখো রেকমেন্ডেশন। রেকমেন্ডেশনটা কি ছিল? ফার্স্ট রেকমেন্ডেশন স্যার এইগুলোকে আমরা পুরো পিকচার্স ড্র করে করে দেখবো স্যার। ফার্স্ট রেকমেন্ডেশন কি ছিল না, প্রভিন্সিয়াল গ্রুপিং। ফার্স্ট রেকমেন্ডেশন ছিল প্রভিন্সিয়াল গ্রুপিং। সেকেন্ড রেকমেন্ডেশন কি ছিল না, প্রিন্সলি স্টেট। আর থার্ড রেকমেন্ডেশন কি ছিল না, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফরমেশন। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফরমেশন। তাহলে ভালো করে শোনো, 3টে রেকমেন্ডেশন কে আনে না, ক্যাবিনেট মিশন। এবার বলছে 3টে রেকমেন্ডেশন অ্যান্ড দ্যাট ইজ ফাইনাল, আমি আর কিছু জানি না। তারপরে যদি তোমরা বলো যে স্যার আমি মানতে পারবো না, মানার দরকার নেই, আমরা তো আমি রেকমেন্ডেশন দিয়ে আমি পালিয়ে যাবো। নেক্সট, এই রেকমেন্ডেশনের ফার্স্ট রেকমেন্ডেশন ছিল প্রভিন্সিয়াল গ্রুপিং, এটা দেখতে হবে স্যার। থার্ড রেকমেন্ডেশন ছিল প্রিন্সলি স্টেট। যতগুলো প্রিন্সলি স্টেট ছিল, এই প্রিন্সলি স্টেট কটা ছিল একটু লিখে রাখো, 563 প্রিন্সলি স্টেট ছিল তখন ভারতবর্ষে, 563খানা। আর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফরমেশন করবো, সেখানে কোথা থেকে আমরা মেম্বার্স নেব সেটা আমি বলে দিই জায়গায়। এই 3টে রেকমেন্ডেশনে ফার্স্ট রেকমেন্ডেশনে আমরা প্রভিন্সিয়াল গ্রুপিং করবো, একটু দেখে নেই।
প্রভিন্সিয়াল ফার্স্ট রেকমেন্ডেশন ছিল প্রভিন্সিয়াল গ্রুপিং, প্রভিন্সিয়াল গ্রুপিং। এই প্রভিন্সিয়াল গ্রুপিং এ যে ইউনাইটেড ইন্ডিয়া ছিল, ইউনাইটেড ইন্ডিয়া ছিল, এই ইউনাইটেড ইন্ডিয়াকে তিনটে সেকশনে ভাগ করা হয়, তিনটে সেকশনে। এক নম্বর সেকশন, সেকশন এ, সেকশন বি আর সেকশন সি। সেকশন এ 2 নম্বর স্যার, সেকশন বি 3 নম্বর স্যার, সেকশন সি। ভালো করে বোঝো, এই প্রভিন্সিয়াল যে গ্রুপিং ছিল, এই প্রভিন্সিয়াল গ্রুপে সেকশন এ, সেকশন বি আর সেকশন সি এতে ভাগ করা হয়। সেকশন এ তে কোন কোন জায়গাগুলোকে দখল মানে করা থাকে? সেকশন এ তে, সেকশন এ তে থাকে কে না, প্রথম তো হচ্ছে স্যার মাদ্রাজ, মাদ্রাজ। দ্বিতীয় হচ্ছে স্যার বোম্বে, মুম্বাই নয় বোম্বে, তখন নাম ছিল বোম্বে। 3 নম্বর হচ্ছে ইউনাইটেড প্রভিন্স, ইউনাইটেড প্রভিন্স। 4 নম্বর হচ্ছে স্যার সেন্ট্রাল প্রভিন্স, সেন্ট্রাল প্রভিন্স। 5 নম্বর স্যার বিহার, আর 6 নম্বর স্যার উড়িষ্যা। সেকশন বি তে যারা আছে তারা কে কে? পাঞ্জাব, এটা সেকশন বি 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সিন্ধ, 3 নম্বর বালুচিস্তান, আর 4 নম্বর কি? নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স। এই নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সের একজন নেতা ছিল, কেউ বলতে পারবে? স্যার নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সের একটা নেতা ছিল খান আব্দুল গফফর খান। নেক্সট, আর সেকশন সি তে 1 নম্বর ছিল স্যার বাংলা, আর 2 হচ্ছে স্যার বেঙ্গল, যেটাকে বেঙ্গল বলে স্যার, আমরা বাংলা বলছি, আমি বাংলাও বলতে পারি, বেঙ্গল। আর 2 হচ্ছে স্যার বেঙ্গল 1 নম্বর, আর 2 হচ্ছে স্যার তোমার তুমি আসাম। নেক্সট স্যার সেকশন ইজ কমপ্লিট। প্রভিন্সিয়াল গ্রুপিং, ভালো করে শোনো, প্রভিন্সিয়াল গ্রুপিং একে বলা হয় যত প্রভিন্স ছিল, শুধু আমরা কিন্তু প্রিন্সিপাল স্টেটকে আলাদা করে রেখেছি, যত প্রভিন্স ছিল আমাদের, কতগুলো প্রভিন্স হচ্ছে? 4 4 8 9 10। মেজর প্রভিন্স ছিল 11খানা মেজর প্রভিন্স, ঠিক আছে? আমরা এখানে গ্রুপিং করে নিচ্ছি। এই সেকশন প্রভিন্সগুলোকে প্রথম তো আলাদা করব, আচ্ছা প্রিন্সিপাল স্টেটগুলোকে আলাদা করে দেবো, আর যদি আলাদা করে তারপরে তাদের কাছে ডিমান্ড দিয়ে দেবো। আমরা ওই ন্যাশনাল কংগ্রেস ওইসব তো আলোচনা করে রেখেছি, কিন্তু দেখলাম কোনো সুরা হচ্ছে না, তাহলে এবার ডাইরেক্ট প্রভিন্স আর প্রিন্সিপাল স্টেটের সাথে আলোচনা করি। এটা ছিল তার মূল উদ্দেশ্য ছিল। তো রেকমেন্ডেশন ইউনাইটেড স্টেটের মধ্যে সেকশন এ মাদ্রাজ, বোম্বে, ইউনাইটেড প্রভিন্স, সেন্ট্রাল প্রভিন্স, বিহার, উড়িষ্যা। আর সেকশন বি তে পাঞ্জাব, সিন্ধ, বালুচিস্তান, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স অ্যান্ড বেঙ্গল হচ্ছে, আর আসাম, ঠিক আছে? এইগুলো ছিল সেকশন এ, সেকশন বি। আচ্ছা, এই পুরো সেকশন এটা কিসের মেজরিটি ছিল বলো তো? হিন্দু মেজরিটি। এখানে ছিল হিন্দু মেজরিটি, হিন্দু মেজরিটিস। আর এই সেকশনটা ছিল স্যার মুসলিম মেজরিটিস, আর এই সেকশনটাও ছিল স্যার মুসলিম মেজরিটিস। তাহলে এই সেকশনের মধ্যে কোনটা? সেকশন এটা ছিল হিন্দু মেজরিটিস, আর সেকশন বিটা ছিল স্যার মুসলিম মেজরিটিস। পাঞ্জাব, সিন্ধ, বালুচিস্তান, আর এই যে পাঞ্জাবটা স্যার পাকিস্তানে পড়বে অর্ধেকটা, আর তারপরে ওখানে সিন্ধ ছিল, আর সিন্ধের পাশে হরপ্পা সভ্যতা পড়ানোর সময় বালুচিস্তান দেখিয়েছি। অ্যান্ড নর্থ ইস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সটা ঠিক উপরের দিকে, আমি এক্ষুনি ম্যাপে যাব। আচ্ছা, সেকশন সি এতে বেঙ্গল আর আসাম আছে, এটা বোঝা গেছে? তাহলে এটাও হচ্ছে মুসলিম মেজরিটিস, মুসলিম মেজরিটিস, এটা বোঝা গেছে? নেক্সট, এবার আসবো আমরা ম্যাপসে। ইন্ডিয়ান ম্যাপস থেকে, ঠিক আছে? আমরা এই প্রভিন্সগুলো দেখে নেবো। তো এই প্রভিন্সগুলো কোথায় কোথায় দেখাচ্ছে দেখো। প্রথম তো হচ্ছে দেখো
এখানে ছিল স্যার এই অঞ্চলটা কি স্যার, সিন্ধ, ঠিক আছে, সিন্ধ ছিল। এই অঞ্চলটা স্যার কি, বালুচিস্তান, এটা পাকিস্তান ছিল। এটা তখন ইউনাইটেড ইন্ডিয়া। এই এই পাকিস্তান, এই বাংলাদেশ, এই আসাম পুরো ইউনাইটেড ইন্ডিয়ার মধ্যে পড়ছে, ঠিক আছে। তো এটা সিন্ধ, এটা বালুচিস্তান। আচ্ছা, এই জায়গাটা স্যার পাঞ্জাব, পাঞ্জাব প্রভিন্স, এটা পাকিস্তানে পাঞ্জাব আছে একটা, ইন্ডিয়ায় পাঞ্জাব, এই পাঞ্জাবের কিছু অংশ পাকিস্তানে। আর এই জায়গাটাকে বলা হয় নর্থ ইস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স। এই নর্থ ইস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সের একজন বড় নেতা উঠেছিল, তার নাম খান আব্দুল গফর খান। ইনি ছিলেন একজন মুসলিম, বাট ন্যাশনাল কংগ্রেসকে সাপোর্ট করতো, ব্যাপারটা বোঝা গেছে। তো নেক্সট এনার দুঃখ পরে বলবো, এনার একটা দুঃখ রয়ে গেছিল। এনে পরবর্তীকালে পাকিস্তানের জেলে বন্দি অবস্থায় ছিল, বলেছিলেন ন্যাশনাল কংগ্রেস আমার সাথে বিশ্বাসঘাতকতা করে, যে সবই তো ঠিক ছিল কিন্তু এখানে ভোটিং না করে এটাকে পাকিস্তানে ফেলে দেওয়া কেন হয়, পাকিস্তানে যদি ফেলে দেয় আমরা বলছে আমাকে ভেড়ার সঙ্গে ফেলে দিয়ে পালিয়ে গেছে সবাই। তো পরে এটা নিয়ে আমি কথা বলবো। তো এটা ছিলেন এনার দুঃখ ছিল, পরে মাউন্ট ব্যাটেনের প্রস্তাবকে ইনি পছন্দ করেননি। কিন্তু প্রবলেমটা করছিল, উনি চেয়েছিলেন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সকে জয়েন করে দেবে ইন্ডিয়ার সাথে, কিন্তু প্রবলেমস তো ছিলই, আরও এখানে আরও অনেক প্রবলেম। তাহলে এই গ্রুপটাকে কি গ্রুপ বলছিলাম, গ্রুপ বি। গ্রুপ বিতে দেখো মুসলিম মেজরিটিজ হবে কি না, তো সিন্ধ, বালুচিস্তান, পাঞ্জাব, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স। নেক্সট আমরা এসে আসবো এখানে, এটা পুরো এখন ইন্ডিয়ার ছবি আছে, এই ইন্ডিয়ার ছবিটা তুমি এখন ভুলে যাও, এই ড্রয়িংগুলো না থাকলে বেটার হতো। এইগুলো, এইটা স্যার, এইটা ছিল স্যার হায়দ্রাবাদ, আমরা পরে দেখব, কিন্তু আমরা দেখব প্রথমে মাদ্রাজ। তো মাদ্রাজটা, সরি, আচ্ছা হায়দ্রাবাদ কে বললাম স্যার, আমরা এই জায়গাটা ছিল মাদ্রাজ, এই পুরো জায়গাটাকে ছিল মাদ্রাজ, ঠিক আছে। নেক্সট এটা মাদ্রাজ। মুম্বাই এখানটাই ছিল স্যার, এটা মুম্বাই। এইটা সেন্ট্রাল প্রভিন্স, এই যে জায়গাটা ছিল না, এই জায়গাটাকে বলা হয় সেন্ট্রাল প্রভিন্স, এই জায়গাটাকে বলা হয় সেন্ট্রাল প্রভিন্স, আমরা এক্ষুনি বলছিলাম সেন্ট্রাল প্রভিন্স। আর এই যে উত্তরপ্রদেশের যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয়, এটা আমরা এক্ষুনি কি বলেছিলাম, সেন্ট্রাল প্রভিন্সের সঙ্গে আর একটা ইউনাইটেড প্রভিন্স, এটা ইউনাইটেড প্রভিন্স, ইউনাইটেড থেকে উত্তরপ্রদেশ মনে রাখবে, ইউনাইটেড প্রভিন্স। আচ্ছা, আর ছিল স্যার, এখানে ছিল স্যার বিহার আর উড়িষ্যা, বিহার আর উড়িষ্যা। তাহলে এই তিনটে, এই যে গ্রুপগুলো আছে 1 2, তাহলে একটা ছিল মাদ্রাজ, দেন বোম্বে অ্যান্ড ইউনাইটেড প্রভিন্স, সেন্ট্রাল প্রভিন্স অ্যান্ড বিহার আর উড়িষ্যা। এইটা সেকশন এ তে ছিল। আর সেকশন বি এতে স্যার একটা ছিল গিয়ে এটা বেঙ্গল, সেকশন বি বেঙ্গল অ্যান্ড আসাম, এটাকে আসাম বলে। তো এই সেকশন সি এতে, সরি সেকশন সি এতে ছিল। তাহলে এই আসাম আর বেঙ্গল মুসলিম মেজরিটিস, এই জায়গাটা স্যার সেকশন বি মুসলিম মেজরিটিস, আর এই জায়গাটা ছিল স্যার সেকশন এ কি হিন্দু মেজরিটিস। স্যার এতে আচ্ছা দেখো পাল্টা পাশা ঘুরে যায়, যখনই সেকশন, এই যে সেকশনে ভাগ করে দেয় প্রভিন্সগুলোকে, তখনই মুসলিম লীগের পাশা মত চেঞ্জ হয়ে যায়, বলছে আচ্ছা ঠিকঠাকই লাগছে, তো এখানে একটু দেখিয়ে দিই। জিন্না তখন ভেতরে ভেতরে ভাবতে থাকে, আরে মজা এসে গেছে স্যার, এটা তো মুসলিম প্রভিন্স, মুসলিম সেকশন বি, এটা সেকশন বি তে আছে স্যার, সেকশন বি স্যার মুসলিম, সেকশন সিও মুসলিম। আর আরেকটা রুলস এটা করে গেছিল এই সেকশনেতে, সেকশনের পরে আমি বলছি, আফটার 5 ইয়ার্স, প্রতি 5 বছর ছাড়া যে কোনো সেকশন তার সেকশন চেঞ্জ করতে পারে, বোঝা গেছে। তো সেকশন এ বলতে পারি আমি সেকশন বি এতে চলে যেতে পারি, সেকশন এ বি এ বলতে পারি আমি সেকশন বি বলতে পারি সেকশন এ তে চলে আসতে পারি। তো যখনই সেকশন এ আর বি ইন্টারচেঞ্জ করতে পারে 5 বছর ছাড়া, তখন জিন্না ভেতরে খুশ হয়ে যায়, স্যার বলে 5 থেকে 10 বছর পর তো আমি দুটো মুসলিম মেজরিটি কান্ট্রি একসঙ্গে জয়েন করে নেবো, পাকিস্তান করে নেবো। তো এটা ছিল টপ, তার মানে দুজনেই রাজি হয়ে যাচ্ছে। দেখো ইংরেজি স্যার, ইংলিশরা আমি প্রথমেই বলেছি প্রচুর বুদ্ধিমান ছিল, আমরাও বুদ্ধিমান, কিন্তু আমাদের বুদ্ধি কাজ করে কোথায়, ঘরের ভেতরে, গলিতে গলিতে, ঠিক আছে, একে মেরে দেবো, ওকে মেরে দেবো, হ্যাঁ জানলা দিয়ে হাত গলিয়ে বাঘ মেরে দেবো, এইসব। আর ওরা কি করে দেখো, অষ্টাদশ শতক থেকে গোটা ওয়ার্ল্ডে রাজত্ব করছে। আর আমরা কোথায় রাজত্ব করি, আমরা স্যার চায়ের দোকানে, চপের দোকানে রাজত্ব করি, গিয়ে ওখানে কনস্টিটিউশন তৈরি করি। প্রতিদিন দেখবে কত সরকার ভাঙছে আর করছে, চায়ের দোকানগুলো একটু ঘুরে দেখবে,
মানে ওখানে একটা পার্লামেন্ট বসে, ছোটখাটো পার্লামেন্ট। তো ভারতবর্ষে এরকম কয়েক কোটি পার্লামেন্টের জন্ম হয় প্রতিটা চায়ের দোকানে, ঠিক আছে? আর ওদের ওখানে যাবে, ওখানে এসে কিছু নেই। ওরা সেই অষ্টাদশ শতক থেকে বাইরেতে গিয়ে রাজত্ব করছে, উপনিবেশ স্থাপন করছে। বাঘ, আমরা যেটাকে বাঘ বলি, অ্যাকচুয়ালি বাঘ ওরা, ঠিক আছে? আমরা ঘরের ভেতর ভেতর থেকে বসে জানলা দিয়ে হাত গলিয়ে বাঘ মেরে দিই আমরা, এইটা হচ্ছে। আর ওরা ওরা গিয়ে পুরো অন দ্য স্পট গিয়ে মারে। তো এটা হচ্ছে ব্যাপার। তো এখানে মুসলিম লীগ কি করে দেখ, স্যার খুশ হয়ে যায়। ফার্স্ট মুসলিম লীগ খুশ হয়ে গেল। দ্বিতীয়ত স্যার, এখানে দেয়ার ইজ নো ওয়ার্ডস অফ পার্টিশন। পার্টিশনের কথা কিন্তু এরা কখনো তুলেনি। মানে ক্যাবিনেট মিশনে এই যে প্রস্তাব ছিল, এখানে কোথাও পার্টিশনের কথা তোলা আছে? তুমি দেখতে পাচ্ছ কোথাও? একটা গ্রুপিং করে দিল, গ্রুপিংকে বলে দিল যে একটা আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিও তৈরি করব, সেই কনস্টিটিউশন তোমরা মানবে, তোমরা 5 বছর ছাড়া চেঞ্জ করতে পারো, এটা একটা ব্যাপার। আর আর একটা সেকেন্ড প্রবলেম ছিল প্রিন্সলি স্টেটকে ধরবো। তো প্রিন্সলি যে স্টেট ছিল, সেই স্টেটগুলোকে বলা হবে যে তোমরা হয় পাকিস্তানের সাথে চলে যাও, নাহলে ইন্ডিয়ার সাথে চলে যাও, নাহলে তোমরা নিজের মতো করে থাকতে পারো। এবার তার মানে দেখো ক্যাবিনেট মিশন কি বুদ্ধি করলো, দেখো বলছে যে ন্যাশনাল কংগ্রেসও মানছে না, দরকার নেই আমাকে, মুসলিম লীগও মানছে না, দরকার নেই আমাকে, আমি ডাইরেক্ট গিয়ে প্রিন্সলি স্টেট আর প্রভিন্সের সাথে কথা বলে নিই। তোপ দিয়ে দিল যে হয় তোমরা যদি পাকিস্তান করতে চাও করে নাও, তোমরা যদি একসঙ্গে থাকতে চাও, মুসলিম মেজরিটিস প্রভিন্সগুলো একসঙ্গে থাকতে চাও, তাহলে পাকিস্তান হয়ে যাবে। তোমাদের উপরে ডিপেন্ড করছে পুরো পাকিস্তান আর ইন্ডিয়া। বোঝা গেছে স্যার? কি কি মজাটা দেন, ওটা চাইছিল না, কিন্তু যখন দেখতে পারলে কেউ মানছে না এই জায়গায়, তখন এটা করছে। তো এটা ছিল স্যার আমরা সেকশন 1, সেকশন বি এন্ড সেকশন সি। আমরা এরপরে আসবো, ঠিক আছে? এরপরে যেটা আসবো সেটা হচ্ছে কি না, প্রথম হচ্ছে সেকশন এ বি সি ডি হয়ে গেল। এই সেকশনের ফার্স্ট সেকশনের রুলস লিখে রাখো একটু, ওই সেকশন এ বি, এই সেকশনগুলো প্রতি 5 বছর ছাড়া তারা চেঞ্জ করতে পারে, অন্য গ্রুপে জয়েন করতে পারে। কোনো গ্রুপের একটা সেকশন অন্য গ্রুপে জয়েন করতে পারে সেকশন, কোনো এ সেকশনের কোনো প্রভিন্স বি সেকশন আর সি সেকশন নিয়ে জয়েন করতে পারে। মানে এটার মানে কোনো সেকশন অপর সেকশনে জয়েন করতে পারে 5 বছর ছাড়া, ঠিক আছে? 5 বছর ছাড়া, বাংলায় লিখে নাও স্যার, 5 বছর ছাড়া কোনো সেকশন অপর একটা সেকশনে জয়েন করতে পারে, এটা একটা নাম্বার। দ্বিতীয় নাম্বার স্যার, এই সেকশনগুলো যদি জয়েন করে তার কনস্টিটিউশনসও চেঞ্জ করতে পারে। এখানে বলা ছিল যে তারা সেকশনও যেমন জয়েন করতে পারে, আবার কনস্টিটিউশনও চেঞ্জ করতে পারে, এটা একটা ব্যাপার, ঠিক আছে? আরেকটা ব্যাপার, প্রত্যেকটা সেকশনকে বলা হয় যে প্রতিটা সেকশন তার নিজস্ব একটা কনস্টিটিউশন নিজেরা তৈরি করো। প্রতি সেকশনকে বলে দেওয়া হয় যে তোমরা তোমাদের একটা নিজস্ব কনস্টিটিউশন তৈরি করো। আর পর ওই সেকশনের আন্ডারে যে প্রভিন্সগুলো ছিল, সেই প্রভিন্সকেও বলে দেওয়া হয় যে তোমরা নিজেদের একটা নিজস্ব একটা কনস্টিটিউশন তৈরি করো। ভালো করে বোঝো। যেমন যেমন সেকশন, আমরা সেকশন সি কে নিচ্ছি। সেকশন সি এতে কে কে ছিল? বেঙ্গল আর আসাম। বেঙ্গলকে বলে দেওয়া হলো প্রথম তো হচ্ছে সেকশন সি এর একটা নিজস্ব কনস্টিটিউশন থাকবে, সেকশন সি এর একটা নিজস্ব কনস্টিটিউশন থাকবে, ক্লিয়ার? তো সেকশন সি এর একটা নিজস্ব কনস্টিটিউশন থাকবে যে আমরা তোমার এই সেকশন সি এর একটা নিজস্ব কনস্টিটিউশন। এবার বলছে আবার বেঙ্গল, এবার এই সেকশনের মধ্যে স্যার দুটো প্রভিন্স আছে, বেঙ্গল আর আসাম। আসামকে বলছে যে তুমি তোমার আবার একটা নিজস্ব আর একটা কনস্টিটিউশন তৈরি করে নাও। আবার বেঙ্গলকে বলছে তুমি একটা আলাদা কনস্টিটিউশন তৈরি করে নাও। ভালো করে শোনো, তাহলে প্রথম তো ভালো করে শোনো, পুরো সেকশনের একটা নিজস্ব কনস্টিটিউশন থাকবে, আর এই সেকশনের আন্ডারে যে প্রভিন্সগুলো ছিল সেই প্রভিন্সকে বলে দিয়েছে যে তোমরা নিজস্ব একটা করে কনস্টিটিউশন তৈরি করতে পারো। বুঝে গেছে স্যার? তার মানে একটা সেন্ট্রাল কনস্টিটিউশন থাকছে আর একটা নিজস্ব কনস্টিটিউশন তৈরি করতে। যদি আমার নিজস্ব কনস্টিটিউশন না আমি ফর্ম করি, তাহলে সেন্ট্রাল কনস্টিটিউশন তোমাকে দিয়ে অ্যাটাক করবে। তো ব্যাপারটা এটা ছিল। তো এটা গেল আমাদের। নেক্সট আমরা দেখব, তাহলে আমরা ফার্স্ট যে ক্যাবিনেট মিশনের যে প্রথম যে রেকমেন্ডেশনের ফার্স্ট কি করলাম না, ফার্স্ট গ্রুপিং করে দিলাম, প্রভিন্সিয়াল গ্রুপিং খতম করে দিলাম। প্রভিন্সিয়াল 3টে গ্রুপ করে দিল, প্রত্যেকটা গ্রুপকে বলা হলো নিজস্ব কনস্টিটিউশন থাকবে আর নিজস্ব গ্রুপের একটা করে কনস্টিটিউশন থাকবে। এরপরে সেকেন্ড পোর্শনে যেটা করব সেটা করব, 3 নাম্বার পয়েন্ট ছিল স্যার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি।
কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এই কনস্টিটিউয়েন্ট যে অ্যাসেম্বলি সেটা সেটা স্যার এখানে টোটাল দুটো ভাবে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলছে তো আমি ফর্ম করব, বলছে এরা ক্যাবিনেট মিশন অ্যাকচুয়ালি এসেছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে তৈরি করার জন্য, কিন্তু এরা তৈরি করতে গিয়ে কি দেখছে যে এদের ওই ন্যাশনাল কংগ্রেস আর মুসলিম লীগের পাল্লায় এমন উল্টোপাল্টা হচ্ছে যে মেন ফোকাস থেকে হারিয়ে গেছিল। কিন্তু পরে পরে প্রস্তাবনাতে দেখলো যে আগে প্রিন্সলি স্টেটকে ঠিক করতে হবে, আগে প্রভিন্সিয়াল গ্রুপিংগুলোকে ঠিক করতে হবে, দেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করব। এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে মেম্বার্সগুলো এরা কোথা থেকে নমিনেটেড হতো না ইলেক্টেড ফর্ম কোথা থেকে ইলেক্টেড হবে না প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিজ থেকে, ইলেক্টেড ফ্রম দ্য প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি থেকে ইলেক্টেড হবে। আর যে প্রাদেশিক যে সভা ছিল প্রাদেশিক সভা থেকে এরা নমিনেটেড হবে। মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে সদস্য হবে না, আমরা যে গণপরিষদ তৈরি করব সেই গণপরিষদের যারা সদস্য থাকবে সেই সদস্যগুলোকে কোথা থেকে আমরা নিয়ে আসবো না, তোমাকে আমি বলে দিলাম যে আমি হয়তো চায়ের দোকানে বসেছিলাম, আমার চায়ের দোকান ছিল, আর বললে যে তুমি গিয়ে সদস্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সদস্য তুমি তৈরি করবে, এরভাবে তো হবে না, আর পরীক্ষাও নিতে পারবে না। তাহলে কি হবে না এইটা প্রভিন্সিয়াল যে অ্যাসেম্বলিতে যারা ইলেক্টেড হবে তাদেরকে এই কনস্টিটিউশনের জায়গা দেওয়া হবে। আর একটা জায়গা ছিল প্রিন্সলি স্টেট থেকে, ঠিক আছে, এখান থেকে কতজন নমিনেট হবে 293 জন মেম্বার নেওয়া হবে, এখান থেকে 293 জন মেম্বার্সকে নেওয়া হবে। তাহলে কনস্টিটিউয়েন্ট প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিজ থেকে কতজন মেম্বার্স নেওয়া হবে 293, আর এখান থেকে কতগুলো মেম্বার, আর প্রিন্সলি স্টেট থেকে কতগুলো মেম্বার নেওয়া হবে না প্রিন্সলি স্টেট থেকে মেম্বার নেওয়া হবে শুধু 93 জন মেম্বার্স। কারণ অনেকগুলো প্রিন্সলি স্টেট ছিল, এবার প্রত্যেকটা প্রিন্সলি যদি নিজে থেকে নমিনেট করে দেয় তাহলে সমস্যা হবে। তার মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কতগুলো মেম্বার্স নিয়ে তৈরি হলো এই সময় 293 প্লাস 93 ক্লিয়ার। তাহলে 293 জন ইলেক্টেড হবে প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিজ থেকে, আর প্রিন্সলি স্টেট থেকে 93 জন মেম্বারকে নমিনেট করা হবে, দিয়ে তৈরি হবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। বোঝা গেছে স্যার? এর ওপরে কমেন্ট করব রিয়াকশন, এর উপরে দেখবো স্যার রিয়াকশন কার না ইন্ডিয়ান রিয়াকশন। আচ্ছা, ইন্ডিয়ান রিয়াকশন যখনই আমরা বলবো ইন্ডিয়ানস রিয়াকশন, যখনই আমি বলবো আমরা কাদের রিয়াকশন কথা বলবো, ন্যাশনাল কংগ্রেস আর মুসলিম লীগ। এবার আসি স্যার, প্রথম তো আছে মুসলিম লীগের সঙ্গে, মুসলিম লীগের রিয়াকশন দেখবো। মুসলিম লীগ, স্যার মুসলিম লীগ দেখতে পাচ্ছে স্যার এখানে জিন্না খুশ হয়ে যায় ক্যাবিনেট মিশনে জিন্না কি হয়ে যায়, খুশ হয়ে যায়। কি খুশ না, এক নাম্বার দেখতে পাচ্ছে যে সেকশন বি আর সেকশন সি এই দুটো হচ্ছে মুসলিম মেজরিটিজ প্রভিন্স। তো এই সেকশন এ, সেকশন বি আর সেকশন সি হচ্ছে মুসলিম মেজরিটিজ প্রভিন্স ছিল। তো যদি সেকশন এ বি আর সি সেকশন মুসলিম মেজরিটি, এই প্রত্যেকটা সেকশনকে বলা হয়েছিল আফটার 5 years they could change their section, বোঝা গেছে? মানে প্রতি 5 বছর ছাড়াতেই তাদের সেকশন চেঞ্জ করতে পারে। আর যদি চেঞ্জ করে দেয় তার মানে আমি যে কোনো একটা সেকশনে অন্য সেকশনগুলোকে নিয়ে চলে আসবো, দিয়ে 5 বছর নাহলে 10 বছর পর আমি তো পাকিস্তান বানিয়েই নেবো। এই জন্য কি করলো, কারণ সব সেপারেট করেছে, আর মুসলিম মেজরিটি যেগুলো আছে সেগুলোকে একসঙ্গে টেনে নেবো, জয়েন করে নেবো, করে দিয়ে পাকিস্তান বানিয়ে দেবো। আর মুসলিমরা নিশ্চয়ই হিন্দু মেজরিটির সঙ্গে থাকতে চাইবে না। এই জন্য ভেতরে একটা দ্বন্দ্ব শুরু করা এগুলো স্যার দ্বন্দ্ব নিজে থেকে শুরু করা। পৃথিবীর ইতিহাসে সব থেকে বড় মাইগ্রেশন ঘটেছিল স্যার ভারত আর পাকিস্তানের মতো। পৃথিবীর ইতিহাস যদি পড়ো, তখন ভারতবর্ষে ইউনাইটেড ইন্ডিয়ার লোক সংখ্যা ছিল স্যার হার্ডলি 33 থেকে 36 কোটি। তার মধ্যে অফিসিয়ালি স্বীকার করা হয়েছে যে 4 লাখ মানুষ ওই মাইগ্রেশনে মারা গেছিল, কিন্তু 4 লাখ নয় স্যার,
40 থেকে 50 লক্ষ মানুষ ওই মাইগ্রেশনে মারা গেছিল, কেটে কোপানো হচ্ছিল স্যার। যখন মাউন্ট ব্যাটেন পড়বো তখন আমরা দেখবো এটা, কেটে কোপানো হচ্ছিল প্রত্যেকটা ট্রেনে ট্রেনে করে। পাকিস্তান থেকে ইন্ডিয়াতে ট্রেন আসে কোথায়? পাকিস্তান থেকে ইন্ডিয়াতে কোথায় ট্রেন আসবে? পাঞ্জাবে, পাঞ্জাব প্রভিন্স দিয়ে আসবে না? আমরা বললাম না পাঞ্জাব একটা আমাদের দেশে পড়েছে, একটা পাকিস্তানে পড়েছে। ওই পাঞ্জাবের ট্রেনে প্রত্যেকটা, পাঞ্জাব থেকে যখন যখন মাইগ্রেশন চলছিল, আমাদের দেশ থেকে ওই দিকে চলে যাচ্ছিল, ওই দিক থেকে আমাদের দেশে আসছিল, হিন্দু হিন্দু জায়গায় চলে আসতেছিল, মুসলিম মুসলিমের জায়গায় চলে আসছিল, তখন কেটে কোপানো শুরু হচ্ছিল। আর এই নিয়ে একটা ফিল্ম তৈরি হয় যার নাম গদর। ঠিক আছে, ছোটখাটো কেটে কেটে কোপানো, ওটা প্রায় 40 থেকে 50 লক্ষ কেটে কোপানো হয়েছিল। ভারতের পৃথিবীর ইতিহাসে সব থেকে বড় মাইগ্রেশন। দুঃখ স্যার, গায়ে কাঁটা দেবে, কষ্ট লাগবে এখানে, বোঝা গেছে? এই বিদ্বেষ এখনো যায়নি, আমাদের মধ্যেও আছে, ওদের মধ্যেও আছে। এই জন্য এখনো পর্যন্ত পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে পৃথিবীর এই বিদ্বেষ কি করে যাবে? তুমি বলো, তোমার পূর্বপুরুষকে কেটেছো, তুমি শুনেছি এই বিদ্বেষ, এই জন্য পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে এখনো দ্বন্দ্ব। নেক্সট আসি মুসলিম লীগের সেকশন বি এবং সেকশন সি, মুসলিম মেজরিটিস প্রভিন্স, এটা ছিল সেকশন বি। তার মানে আমরা পাকিস্তান প্রস্তাব পেয়ে যাব, পাকিস্তানকে আমরা নিয়ে নেবো, বোঝা গেছে স্যার? তো এই মুসলিম লীগের পাকিস্তান প্রস্তাবে যখন বুঝতে পারছে যে আমরা আফটার 5 ইয়ার্স, আমরা 5 থেকে 10 বছর পর পাকিস্তান হয়ে যাবে হয়তো, এই ভাবনা থেকে মুসলিম লীগ এটাকে স্বীকার করে নেয়। তাহলে মানে ক্যাবিনেট মিশন এখানে ফেল হয়নি, ক্যাবিনেট মিশন এখানে অ্যাসেন্ট হয়েছিল বাই মুসলিম লীগ, মুসলিম লীগের সম্মতি পেয়ে গেছিল। মুসলিম লীগ ক্যাবিনেট মিশনকে বললো ঠিক আছে, তাহলে মুসলিম লীগ দ্বারা ক্যাবিনেট মিশন কি হলো? সম্মতি পেয়ে গেল, সম্মতি দিয়ে দিল। এরপরে আসবো স্যার ন্যাশনাল কংগ্রেস। ন্যাশনাল কংগ্রেস কি বলছে স্যার? না, ন্যাশনাল কংগ্রেসের কাছে এখানে অপশন ছিল যে ন্যাশনাল কংগ্রেস সবসময় চাইছিল না, মানে ন্যাশনাল কংগ্রেস বলছে স্যার 1946 যে ক্যাবিনেট মিশন আমাদের দেশে এসে প্রপোজাল দিল, রেকমেন্ডেশন দিয়েছে, এম ছিল, এখানে কোনো অ্যাঙ্গেল থেকে স্যার কোথাও দেয়ার ওয়াজ নো ওয়ার্ডস অফ পার্টিশনস ইন ক্যাবিনেট মিশন প্রজেকশন বা থিওরি। ক্যাবিনেট মিশন প্রজেকশনে কোথাও আনডিভাইডেড বা ডিভাইডেড ইন্ডিয়ার কথা লেখা নেই। এই জন্য ন্যাশনাল কংগ্রেসও ক্যাবিনেট মিশনকে রাইট করে দেয়, বুঝে গেছে? কারণ এখানে সম্মতি দেখো, প্রথমে দেখো সম্মতি দেয়নি, দুজনে বৈঠকেই বসছিল না, লাস্টে সম্মতিতে বাধ্য হলো, তার কারণ ওরা ইংরেজ, ওরা ভাত খায় না, ঠিক আছে, কি খায় আমিও জানি না। তো ব্যাপারটা হচ্ছে ন্যাশনাল কংগ্রেস, তো এখানে ন্যাশনাল কংগ্রেস বলছিল ন্যাশনাল কংগ্রেসের মানে দেয়ার ওয়াজ নো ওয়ার্ড অফ পার্টিশন, দেয়ার ওয়াজ নো ওয়ার্ড অফ পার্টিশন ইন ক্যাবিনেট মিশন থিওরি। আর এই ক্যাবিনেট মিশন থিওরিতে যেহেতু পার্টিশন সম্বন্ধে কথা বলা ছিল না, সেই জন্য কংগ্রেস বলল ঠিক আছে, ক্যাবিনেট মিশনকে আমি ইয়েস করে দিচ্ছি। তো মুসলিম লীগও ইয়েস করে দিল ক্যাবিনেট মিশনকে, কংগ্রেসও ইয়েস করে দিল ক্যাবিনেট মিশনকে। ক্যাবিনেট মিশন ইজ